দ্য বিউটিফুল আমাদের রক্তছবি হিরোইন পরিমণি। ঢাকার একটি 5 তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে জ্যাজ মাল্টিমিডিয়া পরিমণিকে পরিচয় করে দিয়েছিল রক্ত সিনেমায় তাদের নতুন নায়িকা হিসেবে। এই প্রযোজনা প্রতিষ্ঠানটির পরিকল্পনা ছিল রক্ত সিনেমাটির পরেও আরো বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করাবেন এই নায়িকাকে দিয়ে। পরিকল্পনা অনুযায়ী পাষাণ ছবিতে ওমের বিপরীতে অভিনয়ের জন্য নির্বাচিত করা হয়েছিল তাকে, কিন্তু হুট করেই তাকে সিনেমাটি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। কিন্তু কেন? এমন প্রশ্নে প্রতিষ্ঠানটির কর্ণধার জানালেন, টাইম টেবিল প্রফেশনালিজম তার ভিতরে অনেক অভাব আছে। 6টার সময় কল টাইম, ও আসতো বিকাল 6টায়, 7টার সময় আসতে বললে ও আসতো 3টার সময়। যে ছবিটা 1 মাসে শেষ হওয়ার কথা সেই ছবিতে 2 মাস প্রোডাকশন লাগে। প্রোডাকশন যে ছবি 1 কোটি টাকা লাগার কথা সেই ছবিটা 2 কোটি টাকা লাগে, যার জন্য আমরা পরবর্তী ছবি থেকে বেটার আমরা নিজেরাই সম্মানে সরে গেলাম। এদিকে পরিমণি পরিচিতি অনুষ্ঠানে জ্যাজকে নিয়ে তার একটি মন্তব্যেরও কড়া উত্তর দিয়েছেন আব্দুল আজিজ। আমার কাছে জ্যাজ আলাদা মনে হয় না কখনোই। জ্যাজ আমার কাছে একটা হাউস মনে হয়। জ্যাজ আলাদা কিছু কখনোই আমি ভাবতে চাই না। আমি আসলে ইন্ডাস্ট্রির নায়িকা, আমি কোন হাউজের নায়িকা না, এটা হচ্ছে বড় কথা। ইন্ডাস্ট্রি আজকে আসলাম, আজকে ওর সাথে কালকে ওর সাথে পরশুর সাথে কাজ করলাম। আর একটা পার্মানেন্ট ঘর থাকা একটা বিশাল ইম্পর্টেন্ট এবং হওয়াটা খুব ডিফিকাল্ট ব্যাপার। একটা হাউসের মেয়ে হইতে হলে একটা বিশাল কোয়ালিটি লাগে। ও কোনো হাউসের মেয়ে হইতে পারবে না, হাউসের মেয়ে হওয়া খুব টাফ ব্যাপার। এসব অভিযোগ খণ্ডনের জন্য অবশ্য পরিমণির কাছে বারবার খুদে বার্তা পাঠিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে পরিমণির বিরুদ্ধে এসব অভিযোগ নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন সময় তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগের তীর ছুঁড়েছিল বেশ কয়েকজন পরিচালক। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা। এখন তো সময় ভালোবাসার, এ দুটি হৃদয় কাছে আসার। নায়কের সাথে মানানসই নায়িকা, কথাবার্তা চালচলন সর্বোপরি রোমান্টিকতা, যার হৃদয় ছুঁয়ে যায় দর্শকদের। গড়ে ওঠে এক একটি জুটি। কিছু আমাকে দিলে তুমি, রাত দিন তোমাকে ভাবি আমি। পাশের দেশ ভারতে সেই জুটি প্রথার প্রভাব অনেক। শাহরুখ, কাজল, সালমান, মাধুরী, উত্তম সুচিত্রা জুটির সফলতা সেই গল্পেই গাথা। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে বাংলাদেশের জুটি প্রথার শুরুটা পার্শ্ববর্তী ও পশ্চিমা দেশকে অনুসরণ করেই। এটা হলিউডের ছবি তো আসছে, আমাদের দেশে আসছে, ব্রিটিশ ছবি তো আসছে, হিন্দি ছবিতে বেশি দেখা গেছে। এমনি আমাদের এখানে রহমান, শবনম, রাজ্জাক, কবরী, এই ধারাবাহিকতা যে জুটিগুলো প্রথা চলে আসছে, এটি আসলে আরোপ করে হয় না। বাংলাদেশে কেমন এই জুটি প্রথার প্রেক্ষাপট? শাকিব খানের সাথে অপু বিশ্বাস থাকলে ছবিটা দেখি, ভালো লাগে। জুটিটা আসলে ওর সাথে ওর মিলে এবং যার জন্যই ওটা ভালো লাগে। পার্সোনালি আমার কাছে যেটা মনে হয়, আসলে আমি ছবি দেখার জন্যই ছবি, ঠিক আছে, দেন ছবি দেখতে দেখতে হয়তো আমার জুটি সিলেক্ট হতে পারে, পছন্দ হতে পারে। আর বেশিরভাগ শাকিবের ছবি দেখি আমাকে দেশিগুলা, এই কারণে। তোকে ঘিরে স্বপ্ন সাজাই আমি 12 মাসে। দর্শক জরিপে এই দেশের ছবিতে জুটি থেকে প্রাধান্য পায় নায়ক নির্ভর ছবিগুলো। আর অনেকের চোখে অতীতের জুটিগুলো এই প্রজন্মের জুটি থেকে অনেক এগিয়ে। আগে যে জুটিগুলো ছিল, যে জুটির ছবিগুলো ছিল, ওগুলা খুব দেখার আগ্রহ ছিল বা দেখতাম। এগুলো নায়কের লাগে বেশি দিই। বর্তমান প্রেক্ষাপটে নায়ক নায়িকার যে আসা যাওয়া বা যে গল্প টল্প, এতে এখন জুটিকে প্রাধান্য আমার মতে দেওয়া হয় না। তবে তারকাদের অনেকের কাছে এদেশে জুটি প্রথার ব্যাপকতাও অনেক। আমি যেমন একসময় ছোটবেলা ভাবতাম যে রাজ্জাকের ববিতা হাজবেন্ড ওয়াইফ, যখন জানলাম যে তার হাজবেন্ড ওয়াইফ না, আমার খুব মন খারাপ হলো, বিকজ তাদের এই জুটিটাকে আমার এমনভাবে ভালো লেগেছিল। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে জুটির গুরুত্ব বুঝেই ঢাকাই চলচ্চিত্রে আসছে অনেক নতুন মুখ। শীর্ষ নায়ক নায়িকাদের সাথে নতুন নতুন জুটি বেঁধে মন ছুঁয়ে যাওয়া অভিনয়ের মধ্য দিয়ে দর্শক প্রিয়তা অর্জন করছে দেশের চলচ্চিত্র। রাশেদ আনিস, 71, ঢাকা।
আয়নার সামনে দাঁড়িয়ে অঙ্গভঙ্গি আর বাড়ির বড়দের আচরণের নকল করেই শৈশব কেটেছে কলকাতার রূপালী পর্দার মিষ্টি মেয়ে শ্রাবন্তীর। আমরা 7 বোন ছিলাম, এক ভাই। তো আমি কি করতাম, সবার নকল করে বেড়াতাম। আমি হচ্ছে ওখানকার এন্টারটেইনার ছিলাম। আমি হচ্ছে সবার নকল করি, বাচ্চা গলা করছি, মজা করছি। তো ছোটোবেলা থেকে আমার অভিনয়টা মানে সামহাও আমার খুব ভালো লাগতো। আমি মানে আয়নার সামনেও অ্যাক্টিং করতাম। তো তারপর আমি আমি সেটা কোনোদিনও ভাবিনি যে আমি টিভির সামনে বা টিভি বা বড় স্ক্রিনে আসবো। তারপর হঠাৎ করে সিনেমায় আসা। হাসিতে খুশিতে জীবন দিয়েছো যে ভরে, যা গেছে তা যা পেয়েছি হারাবো না। সামার ভ্যাকেশনের সময় আমি যাচ্ছিলাম আমার বন্ধুর বাড়িতে, তখন হঠাৎ করে লোকটি আমাকে বললো, তুমি অ্যাক্টিং করবে, ফিল্ম করবে, মুভি করবে? আমি বললাম যে আমি তো বলতে পারবো না, আপনি আমার বাবার সাথে কথা বলবেন, আমার গার্জেনের সাথে কথা বলবেন। তো আমার বাবার সাথে উনি কথা বললেন। তো তারপরেই আর কি স্বপন সাহা ডিরেকশনে মায়ার বাঁধন ছবিতে বুম্বাদার মেয়ের অপোজিটে, মানে মেয়ের হয়ে আর কি আমি বুম্বাদার মেয়ে হয়ে আমি অ্যাক্টিং করেছিলাম। মায়ের বাঁধনে মায়া চরিত্রে অভিনয়ের পর প্রায় 6 বছর বিরতি। এরপর নায়ক জিতের সাথে চ্যাম্পিয়ন দিয়ে সবার নজরে আসেন শ্রাবন্তী। দিওয়ানা, গহনার বাক্স, বিন্দাস, কাঠমান্ডু সহ প্রায় 2 ডজনের মতো সিনেমা রয়েছে এই অভিনেত্রীর ঝুলিতে। বলেতে দুনিয়াকে পিছু জানো না ডাকে, তোর শুধু আমাকে চাই। বাংলাদেশের ছবি না দেখলেও এবার যৌথ প্রযোজনার সিনেমার শিকারিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন টলিউডের ব্যস্ত এই নায়িকা। সত্যি কথা বলতে গেলে আগে আমি গান দেখেছি অনেক, বাংলাদেশের সিনেমা আমার দেখা হয়নি, কারণ আমাদের ওখানে চ্যানেলস অত আসে না, বাংলাদেশের চ্যানেল। আমি গান দেখেছি। আমি ফিরদৌস দাকে খুব ভালো চিনতাম, কারণ আমি ফিরদৌস দার সাথে ছবি করেছিলাম। এখানে আসা না হলেও বাংলার সাথে রয়েছে নারীর টান। আমাদের পূর্বপুরুষ, আমার দাদু দিদা সব বাংলাদেশের, বাঙাল। আমরা বাঙাল পুরোপুরি, নিজেদের বাঙালি বলি। অভিনয়কে পুঁজি করে ইতিমধ্যে জয় করেছেন 2 দেশের দর্শকের হৃদয়, কিন্তু বললেন এখনই শেষ নয়, পাড়ি দিতে হবে আরো পথ। বুলবুল আহমেদ জয়, 71, ঢাকা। তোর কাজল কালো চোখ, তোর ঝুমকো কানের দুল, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। বাংলাদেশের সব পোলাপান তোর প্রেমে মশগুল, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। নিউতি হচ্ছে আমার সেকেন্ড মুভি। ফার্স্ট মুভি ছিল অঙ্গার। সেকেন্ড মুভিতে দর্শক আমাকে দেখতে পাবে একটু ডিফারেন্ট করে, যে খুব চঞ্চল একটা মেয়ে, যেটা আমি রিয়েলিটিতে, এটা আমি বাস্তবে এরকম চঞ্চল। আর ওইটাতে আমি অ্যাকচুয়ালি ক্যারেক্টারটা একটা মেনশন করে বলতে পারবো না, ওখানে আমি অনেকগুলো ক্যারেক্টার প্লে করার চান্স পেয়েছি। চোখের ওই তারাতে স্বপ্নের ছোঁয়াতে এঁকে দেব এ মনের ছবি। যত কথা যত সুর, মেঘ ভাঙা রোদ্দুর, সবই দেব তোকে শুধু ভাবি। এটা অ্যাকচুয়ালি আমি এটা সিনেমা বলি না, এটা আমি বলি আমার নিয়তি। কজ আমার কাছে মনে হয়েছে যে অঙ্গারে অবভিয়াসলি অনেক ভুল ত্রুটি ছিল, যেটা ভুল ত্রুটিগুলো ছিল আমি ট্রাই করেছি নিয়তিতে 100% দেওয়ার। অ্যাটলিস্ট যদি 100%ও না পায় দর্শক, 95% আমি আমার থেকে লেভেল বেস্টটাকে ট্রাই করেছি। দেখলে হাসি না, স্বপ্নে ভাসে না, নাম ধরেছে তার, ডাকলে আসে না, কি করে পড়েছি যে তোটা না। মুভিটা আমাদের হিরো বাংলাদেশি, আমি হিরোইন বাংলাদেশি, ডিরেক্টর বাংলাদেশি, সব কিছু মিলিয়ে যে অত আশা করিনি আমি যে কলকাতা তো ভালো চলবে। বাট আমার ফ্যানরা যারা আছে, কজ আমার একটা মুভি কিন্তু কলকাতায় রিলিজ হয়েছে অঙ্গার, দেন সেকেন্ড মুভি যেহেতু আমার কিছু ফ্যান হলেও আছে, তো আমাকে আমার ফ্যানরা ফোন দিয়ে বলতো যে দি ভাই ফাটিয়ে দিয়েছো। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে ভুবনে আমার আপনজন। মিউজিক অ্যাকশন।
ছবিটা শুরু হয়েছে আপনার হচ্ছে 2014 সালের অক্টোবর দিকে। এটা আজকে আমার গানের শ্যুট, অফ থেকে একটা গানের শ্যুট। আজকে যদি আমরা গানটা শ্যুট শেষ করি তাহলে আজকে আমাদের ক্লোজ হবে আর কি। নিষিদ্ধ প্রেমের গল্পটা আসলে কি লাইক নেমটাই তো নিষিদ্ধ প্রেমের গল্প। সো এখানে যে এজের ব্যাপারটা এসছে, লাভ আসলে যে কোনো এজে হতে পারে, সেটা বৃদ্ধ বলেন। ভালোবাসা আসলে দৃষ্টিকোণটা একটু আলাদা। আজকে আমাদের যে সিকোয়েন্সটা, আমি যখন ওনাকে অনেকভাবে করে স্বপ্ন দেখি, তো আমার মনটা খুব খারাপ। উনি অনেকভাবে আমাকে ইনসাল্ট করে, যেটা পসিবল না। আবার উনি আমাকে অনেক কিছু শোনায়, তখন আমার মনটা খারাপ, আমি ছাদে বসে থাকি, তখন একে ওনাকে কল্পনা করি, গানটা তখন হয়। ঈদে মুক্তির মিছিলের অন্যতম শরিক যৌথ প্রযোজনার সিনেমা বাদশা দ্য ডন। বাবা যাদবের পরিচালনায় সিনেমাটিতে এপার বাংলার নুসরাত ফারিয়ার সাথে জুটি গড়েছেন ওপার বাংলার হার্টথ্রব নায়ক জিৎ। বুধবার ঢাকা ক্লাবে মিট দ্য প্রেসে যোগ দেন হালের জনপ্রিয় এই নায়ক। বুলবুল আহমেদ জয়ের কাছে বিস্তারিত। শিকারির পর জাজ মাল্টিমিডিয়া এবার হাজির আগামী ঈদে মুক্তি পাওয়া তাদের দ্বিতীয় সিনেমা বাদশা দ্য ডন নিয়ে, যেখানে এদেশের দর্শকেরা প্রথমবারের মতো দর্শন পাবে ওপার বাংলার সুপারস্টার জিতের, আর তার বিপরীতে থাকবে জাজ মাল্টিমিডিয়ার গ্ল্যামার গার্ল নুসরাত ফারিয়া। তবে সিনেমাটিতে এই জুটির রসায়নটা কেমন হয়েছে এমন প্রশ্নে উভয়ই জানালেন, আমি বাংলাদেশে যখন এসেছিলাম, ফারিয়ার সাথে প্রথম দেখা হয়, তখনও ভালো লেগেছিল। ফারিয়া যখন কলকাতায় আসে তখনও ভালো লেগেছিল। বাকি ফারিয়ার এক্সপিরিয়েন্সটা ফারিয়া বলতে পারবে। আমার কাছে প্রতিটা মুহূর্ত ওয়াজ ভেরি ইন্টারেস্টিং টু মি। সেটে এসে মনে হতো না যে অ্যাকচুয়ালি শুটিং করতে এসেছি। ইট ওয়াজ সর্ট অফ লাইক আ পিকনিক। অল অফ আস, আমরা সবাই এনজয় করতাম, বসে আড্ডা মারতাম। সম্পূর্ণ অ্যাকশন কমেডি ধাঁচে সিনেমাটির কাহিনী গড়ে উঠেছে একটি ছোট ছেলের ছোটবেলার স্বপ্নকে কেন্দ্র করে। এই শহরে তোর যতগুলো বাবা, তাদের সবার বাপ আমি। এদিকে সিনেমাটিতে ব্যবহৃত হয়েছে একটি ঈদের গান, যা ইউটিউবে প্রকাশের পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে সিনে দর্শকদের কাছে। এটা ফিল করেই করতে হচ্ছিল যে হ্যাঁ ঈদ এসেছে। বাবা ওটাকে কোরিওগ্রাফার সুন্দরভাবে করেছে, কিছু মুভমেন্টস এরকম বিল্ড আপ করেছে যেগুলো মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি ঈদ এসে গেছে। জিৎ ওপার বাংলার নায়ক হলেও বাংলাদেশে রয়েছে তার অসংখ্য ভক্ত, কিন্তু আগামী ঈদে তাকে মুখোমুখি হতে হবে এদেশের সুপারস্টারের সাথে। তবে সেলুলয়েডের পর্দার দৌড়ে কে থাকবে এগিয়ে, ওপার বাংলার সুপারস্টার নাকি এপার বাংলার সুপারস্টার? আর এই প্রশ্নের উত্তর জানতেই অপেক্ষা করতে হবে আগামী ঈদ পর্যন্ত। তাই আমি ভাবি এমন সজনে ডাটার মতন হাত আর পাকা পেপার মতন ফিগার লন্ডনে কোথা থেকে এলো? বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা। ঢাকায় এসেই ব্যস্ত সময় কাটাচ্ছেন টলিউডের নায়ক জিৎ, চালাচ্ছেন বাদশা দ্য ডনের প্রচারণা। দর্শক, এই মুহূর্তে হোটেল সোনারগাঁওয়ে নায়ক জিতের সাথে আছেন আমাদের সহকর্মী বুলবুল আহমেদ জয়। সরাসরি চলে যাব সেখানে। ধন্যবাদ তাহা। আমি এখন রয়েছি হোটেল সোনারগাঁতে। আগামী ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে বাদশা দ্য ডন সিনেমাটি, এবং সেই সিনেমার এই প্রচারের জন্য সেই সিনেমার হিরো জিৎ এখন বাংলাদেশে অবস্থান করছেন। আজকে আমাদের আনন্দযোগের আড্ডা মূলত তার সাথেই, আমরা এখন তার সাথে চলে যাব সেই আমাদের আড্ডায়। জিৎ, আপনাকে আনন্দযোগের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, বাংলাদেশে আসার জন্য শুভেচ্ছা, অভিনন্দন। আপনার কাছে আমাদের প্রথম প্রশ্ন যে কলকাতার সিনেমার বাইরে বা ভারতীয় সিনেমার বাইরে বাংলাদেশি কোনো সিনেমায় আপনি প্রথম অভিনয় করেছেন, এটা যেন আপনার কাছে প্রথম। তেমনি কোনো যৌথ প্রযোজনার সিনেমাতে অভিনয় করছেন, এটাও আপনার জন্য প্রথম। দেশের বাইরেও সবকিছু প্রথম, অর্থাৎ তিনটা প্রথম কিন্তু আপনার সাথে যুক্ত রয়েছে, এই সিনেমার সাথে যুক্ত রয়েছে। হ্যাঁ, তো বাদশা দ্য ডনের অভিজ্ঞতাটা আমরা জানতে চাইছিলাম। খুবই ভালো, দারুণ একটা মজার ছবি, আনন্দের ছবি, এবং
এরকম ঈদের উৎসবের সময় যখন প্রথমবার আমার সিনেমা আসছে আর এতগুলো মানুষ, ডেফিনেটলি আমি বহু বছর ধরে শুনে আসছি যে বাংলাদেশে একটা দারুণ ফ্যান বেস আছে, দারুণ মানুষ ভালোবাসে, এখানে আমার কাজ পছন্দ করে, ভালোবাসে। আমার মনে হয় যে ঈদের এই উৎসবের সময় এরকম একটা মজার ছবি রিলিজ হলে সেটা ঈদের আনন্দের মধ্যে একটা বাড়তি পাওয়া হয়ে উঠতে পারে দর্শকের কাছে, আমার সেটা মনে হয়। তো অভিজ্ঞতা খুব ভালো। তো কিন্তু আপনার ক্যারিয়ার প্রায় এক যুগেরও বেশি তো সময় পার হয়ে গেছে, সেখানে অনেক জনপ্রিয় সিনেমা ভারতীয় দর্শকরা দেখেছে। তো এই যে প্রায় 15 বছর ক্যারিয়ারের 15 বছর পার হয়ে গেল, তারপর কেন বাংলাদেশের সিনেমা এলেন? এর আগেও তো আসতে পারতেন। এর আগে কোনোদিন আমার কাছে সেরকম প্রপোজাল আসেনি, কেউ আমাকে কংক্রিট বা স্ট্রং কিছু নিয়ে এসে আমাকে বলেনি, প্রস্তাবই রাখিনি। এবারে যখন এসেছিল আমার মনে হয়েছিল যে না, এটা কারেক্ট আছে, এটা ঠিকঠাক আছে, আর এটা নিয়ে করা যেতে পারে। আর দুটো ভালো প্রযোজনা সংস্থা, লাইক এসকে মুভিজ কলকাতা থেকে আর এখানে জাজ মাল্টিমিডিয়া, তো এই দুজন মিলে একটা যৌথ প্রযোজনা করেছে, যেটা আমার মনে হয় ভালো প্ল্যাটফর্ম টু স্টার্ট উইথ। আপনি বলছিলেন যে যৌথ প্রযোজনার কথা, কিন্তু যৌথ প্রযোজনার এই ঈদে কিন্তু আরেকটি সিনেমা মুক্তি পাচ্ছে, এবং সেই সিনেমাটিতে যে হিরো রয়েছে সে বাংলাদেশের সুপারস্টার। তো তারও 3টি সিনেমা মুক্তি পাচ্ছে, এবং আপনার সিনেমা, আপনিও সুপারস্টার, ওপারের সুপারস্টার, আপনার প্রচুর জনপ্রিয়তা রয়েছে, এখানে অনেক দর্শক রয়েছে। কিন্তু এই যে দুজনের লড়াইটা, ঈদ মানেই তো একটি প্রতিযোগিতা, তো সেই লড়াইটা কেমন জমবে? আপনি কেমন? লড়াই নেই, কোনো লড়াই নেই, এটাকে মানে আননেসারি একটা লড়াইয়ের নাম দেওয়া হয় বা প্রতিযোগিতার নাম দেওয়া হয়। শাকিব সুপারস্টার, আমার শাকিবকে ভীষণ পছন্দ, একটু আগেও বসে ওর সাথে গল্প হচ্ছিল। তো আমার শুভেচ্ছা রইল ওর ফিল্মের সাথেও, 3টেই ফিল্ম রিলিজ করছে, 3টে ফিল্মের জন্যই শুভেচ্ছা রইল। আর আমার মনে হয় দর্শক ভালো সিনেমা, মজার সিনেমা সবাই হলে গিয়ে দেখতে চায়। তো যেই ছবিটা ভালো লাগবে সেটা বেশি করে দেখবে, আদারওয়াইজ ঈদের সময় সব সিনেমা গিয়ে লোক দেখবে হলে। কিন্তু আপনার সাথে যিনি ছিলেন, অভিনয় করেছে আপনার বিপরীতে, সে হচ্ছে নুসরাত ফারিয়া। সে আমাদের একেবারেই নতুন, আমাদের ইন্ডাস্ট্রিতে একেবারেই নতুন মুখ, নতুন এসেছে, আমরা নতুনভাবে আমাদের দেশের দর্শকরা তাকে গ্রহণ করছে, এবং আপনি অভিজ্ঞ এবং অনেক আপনার জনপ্রিয় সিনেমা রয়েছে। তো এই যে একজন নতুনের সাথে কাজ করতে গেছেন, আপনি তার মূল্যায়নটা করবেন কিভাবে? আমার নুসরাত ফারিয়ার সাথে কাজ করে ভীষণ ভালো লেগেছে, ভীষণ কমিটেড। আর নতুনদের মধ্যে অদ্ভুত একটা ফায়ার থাকে, অনেক কিছু অ্যাচিভ করার ইচ্ছে থাকে, তো সেই সমস্ত জিনিস ফারিয়ার মধ্যে আমি পেলাম। তো আমার বেশ ভালো লেগেছে। বাট তার মানে এই নয় যে আমি প্রথম কোনো নতুন আর্টিস্টের সঙ্গে কাজ করলাম, আমি প্রথম নতুন বাংলাদেশি আর্টিস্টের সাথে কাজ করলাম, এবং আমার অভিজ্ঞতা খুব ভালো ছিল। শুটিং করেছেন, আমি তো ফারিয়ার সাথে গতকাল কথা বলছিলাম, সে অনেক অভিজ্ঞতার কথা বলেছে, আপনাদের অনেক মজার মজার অভিজ্ঞতা রয়েছে, আপনার দেশের বাইরেও গেছেন দুজনের শুটিং করতে। তো এমন কিছু মজার ঘটনা কি ছিল যেটা আমাদের দর্শকদের সাথে আপনি শেয়ার করবেন? না, পুরো ফিল্মটাই মজার ফিল্ম। তো আমরা সব জায়গায় খুব আনন্দ করেছি, খুব মজা করেছি। তো যার আমার মনে হয় না যে একটা যে কোনো ইনসিডেন্ট বার করে বলাটা এই মুহূর্তে ঠিক আসছে না, বাট আমরা খুব এনজয় করেছি একসাথে কাজ করে, এবং মাঝে মাঝে খুনসুটিও হতো, সেটা আমার মনে হয় খুব প্রয়োজনও, আর সেটা এক ধরনের রোম্যান্সের এক্সপ্রেশন। তো ইট ওয়াজ ওয়ান্ডারফুল ওয়ার্কিং উইথ হার। আমার মনে হয় খুব মিষ্টি মেয়ে, খুব ভালো মেয়ে, এবং খুব কমিটেড নিজের কাজের প্রতি। যৌথ প্রযোজনা সিনেমা নিয়ে এদেশে আলোচনা হচ্ছে, প্রচুর আলোচনা হচ্ছে, ও দেশেও আলোচনা হচ্ছে। তো আপনার দৃষ্টিতে যৌথ প্রযোজনার ভালো দিকগুলো কি কি, বা আপনি কিভাবে দেখেন এই বিষয়টাকে? আমি এটার উত্তরটা রিলিজের হয়তো দিন 10 পরে এক্স্যাক্টলি বলতে পারবো, বা রিলিজ হয়ে যাওয়ার পরে বলতে পারবো। কিন্তু অ্যাজ অফ নাও যেটা বুঝতে পারছি যে অ্যাটলিস্ট আমরা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে পারছি একটা সিনেমার দ্বারা। আগে এখন সেই সিনেমা ঈদের সময় সেম ডেতে দুটো জায়গায় রিলিজ করছে, আর আমার সিনেমাটাই দুটো জায়গায় রিলিজ করছে, শাকিবেরটা পরে রিলিজ করছে বোধহয়। তো যার ফলে ওভারঅল মার্কেট সাইজটা বিজনেস ওয়াইজ কি জায়গাটা দাঁড়াচ্ছে সেটার একটা পরিকাঠামো বা স্ট্রাকচার একটা বোঝা যাবে যে কোন জায়গাটা দাঁড়িয়ে আছে। বাট অন দ্য হোল আমার কাছে অ্যাজ আ ট্যালেন্ট ব্যক্তিগতভাবে আমার ইচ্ছে রাখি যে আমি কি করে আরো বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছবো, আমার কাজ তাদের কাছে পৌঁছবে, এই ইচ্ছেটা আমি রাখি।
তো সেটা সফল হবে এই ঈদে, অ্যান্ড তারপরে রেসপন্স অনুযায়ী বুঝতে পারবো যে কী জায়গায় দাঁড়িয়ে আছে। আমাদের আর্টিস্টদের মধ্যে যেমন এক ধরনের মেলবন্ধন তৈরি হচ্ছে এবং টেকনিক্যাল দিক থেকেই তাদের আমরা কোনো সফলতা পাচ্ছি কিনা? তাও হচ্ছে ডেফিনেটলি অনেকগুলো বাংলাদেশি শিল্পী, টেকনিশিয়ানস, তাদের সকলের সঙ্গে কাজ করলাম, খুব ভালো লাগলো, ভীষণ আন্তরিক, এবং আমাদের অনেক ভালোবাসা এবং ওয়ার্মথ এক্সচেঞ্জ হচ্ছিল একে অপরের দিকে, একে অপরের প্রতি। তো সেই সমস্ত জিনিসও খুব সুন্দর, মিষ্টি, মনে রাখার মতন, যেটা দুটো আলাদা, কিছুটা হলেও আলাদা কালচার কিছুটা, তো সেই সমস্ত জিনিসের একটা মেলবন্ধন হচ্ছিল। আমার তো বেশ ভালো লাগছিল, কারণ আমার নতুন নতুন মানুষের সঙ্গে দেখা করতেও ভালো লাগে, আমার নতুন নতুন মানুষের সঙ্গে ইন্টারাক্ট করতেও ভালো লাগে, তো সেই সুযোগটাও এটা করে দিচ্ছিল, তো খুব সুন্দর। যদি যৌথ প্রযোজনা ছাড়া অন্য কোনোভাবে এদেশে আসার সুযোগ হয়, সেক্ষেত্রে কিভাবে এটাকে নেবেন বা আসবেন কিনা, বা আসার কোনো প্রস্তাব পেয়েছেন কিনা? অন্য কোনো যৌথ প্রযোজনা ছাড়া অন্য কোনো সিনেমায় যদি আপনাকে ডাক আসে, তখন আপনি সেখানে মানে বাংলাদেশের সিনেমা পরিস্থিতি দেখে ডেফিনেটলি আমি কোনো সময় না বলাটা প্র্যাকটিস করি না, আর আমার কাজ এটা মানুষকে এন্টারটেইন করা, তো সেরকম যদি কোনো প্রস্তাব আসে যেখানে আমি দেখবো যে হ্যাঁ এই সিনেমার চান্সেস আছে মানুষের সঙ্গে কানেক্ট করার বা মানুষের মনে কোনো জায়গায় দাগ কাটার, তাহলে ডেফিনেটলি আমি ওপেন আছি সেটার জন্য। বাংলাদেশে এসেছেন, বাংলাদেশে এর আগে তো শুটিং করতে এসেছেন, সেক্ষেত্রে বাংলাদেশের অনেক হয়তো ভক্ত আপনাকে আপনার সাথে দেখা করার চেষ্টা করেছে, সেই ভক্তদের নিয়ে কিছু বলবেন অবশ্যই, এবং তার আগে বাংলাদেশের অভিজ্ঞতা, বাংলাদেশে আসলেন, আমাদের দেশ সম্পর্কে কেমন লাগলো, আমাদের দেশের মানুষগুলো, আমাদের দেশে আপনার ভক্তদের সম্পর্কে? আমি যদি খুব অল্পর মধ্যে বলি তাহলে আমার খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে। টোটাল মানুষ ভীষণ আন্তরিক এখানকার। আমি ডে ওয়ান থেকে, এবারে স্পেশালি যখন আমি, এবারে বলতে গতবারে যখন শুটিংয়ের জন্য এসেছিলাম, বাদশার শুটিংয়ের জন্যই এসেছিলাম, তখন আমার এখানে 5 দিনের সিট ছিল। সেই 5 দিনের সময় প্রথম অবজারভেশনটা আমার তখন শুরু হয়। তার আগে আমি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, সে ফেসবুক, টুইটার বা যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেখানে বহুবার প্রতিক্রিয়া পেয়েছি। আর আমি যখন শুটিংয়ের জন্য বাইরে কোনো জায়গায় বিদেশে গেছি, সেখানে অনেক বাংলাদেশি ফ্যানেদের সঙ্গে দেখা হয়, তাদের প্রতিক্রিয়া পেয়েছি। কিন্তু বাংলাদেশে এসে তাদের সঙ্গে এই মেলবন্ধন বা তাদের সঙ্গে সরাসরি দেখা হওয়ার যে অভিজ্ঞতাটা, সেটা আমি চিরদিন আমার কাছে সেটা একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে। দর্শকদের পাশাপাশি আপনি তো এফডিসিতে কাজ করেছেন, আমাদের এই রূপালী পর্দার সাথে যারা যুক্ত, যেসব পরিচালক, প্রযোজকরা আছে, তাদের সাথেও আপনাদের কথা হয়েছে। সব মিলিয়ে আমি বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থান যদি আপনাকে বলি যে আমরা কোন পর্যায়ে রয়েছে, আমাদের ভবিষ্যৎটা কোন দিকে যেতে পারে, আপনার পর্যবেক্ষণে কি কি এসেছে? না, এটা মানে বড্ড হেভি প্রশ্ন, কিন্তু আমি যেইটুকু বুঝতে পারছি যে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ, এই দুটো ইন্ডাস্ট্রি গ্রোথের অনেক জায়গা আছে। আমরা যেই জায়গাটা দাঁড়িয়ে আছি, এখান থেকে এগিয়ে যাওয়ার রাস্তাটা অনেক অনেক বেশি আছে। তো আমাদের জাস্ট রাইট সেট অফ মাইন্ডে থাকতে হবে, আমাদের একটু পজিটিভ থাকতে হবে, ভালো ভালো আইডিয়াস সেগুলোকে ওয়েলকাম করতে হবে এবং মন দিয়ে কাজ করে যেতে হবে। মানে বড়ি দুনিয়া পড়ি হুই है সামনে, বহুত বড়া জাহাঁ পড়া হুয়া है সামনে। এবার আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসবো। আপনার একটি বিখ্যাত, অর্থাৎ সারা পৃথিবীতেই বিখ্যাত একটি হচ্ছে বিগ বস, একটি শো, টিভি শো, সেখানে আপনি উপস্থাপক হিসাবে আছেন। তো সেটার অভিজ্ঞতা যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করতেন। খুবই দুর্দান্ত অভিজ্ঞতা। মানে রিয়ালিটি শো এর মধ্যে পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট রিয়ালিটি শো, যদি না বিগেস্ট বলি, সেটার সঙ্গে অ্যাসোসিয়েটেড হতে পেরে ডেফিনেটলি আই ফিল প্রাউড। আমার অভিজ্ঞতাটা এখন প্রায় আমরা শেষের দিকে আছি বিগ বসের, আর প্রায় 2 সপ্তাহ এই সিজনটা শেষ হয়ে যাবে। খুব ভালো অভিজ্ঞতা। আর আমরা জীবনেও অনেক ক্ষেত্রে দেখেছি যে বিভিন্ন রকমের মানুষ, বিভিন্ন মুড সুইংস, বিভিন্নভাবে তাদের রিয়াকশন, কখনো ভালো কখনো খারাপ, কখনো বন্ধু কখনো শত্রু। তো এই সমস্ত জিনিসগুলো আমরা জীবনেও বহুবার দেখেছি। সেটা বিগ বসের এই একটা সিজনের মধ্যে ওই হাউসের ভেতরে যারা হাউসমেটসরা আছে, তাদের ইকুয়েশন, তাদের সম্পর্ক দেখে আরও বেশি পরিষ্কারভাবে সামনে চলে আসে এবং নিজেকে কিভাবে সেখানে পেশেন্স রেখে ঠান্ডা মাথায় কিভাবে তাদেরকে হ্যান্ডেল করতে হয়, এটা একটা বড় শিক্ষা হিসাবে এসেছে আমার কাছে। এবং এইগুলো হ্যান্ডেল করতে আমার ভীষণ চ্যালেঞ্জিংও মনে হয়েছিল আর ভীষণ ভালোও লেগেছে। খুব দারুণ। আর এটা অন দ্য হোল যদি বলা হয়, ইটস আ মাইন্ড গেম, অ্যান্ড সেই মাইন্ড গেমের অংশ হতে পেরে আমি গর্বিত।
আবার আমরা সিনেমা প্রসঙ্গে আসবো। অনেক কমার্শিয়াল সিনেমায় অভিনয় করেছেন, প্রায় সবগুলো কমার্শিয়াল সিনেমা, কিন্তু এই যে কমার্শিয়াল সিনেমার বাইরেও একটা ধারা রয়ে গেছে, যেটাকে হচ্ছে একটু মূল ধারা, বা সেক্ষেত্রে সেই সব সিনেমায় অভিনয় করবেন কিনা ভবিষ্যতে? নিশ্চয়ই করবো। যদি ভালো কোনো কাজ আসে, ভালো সিনেমা যদি আসে, ভালো আইডিয়া যদি আসে, আমার কাছে মানে নিজেকে বেঁধে রাখতে চাই না, নিজেকে খোলা মাইন্ডে, ওপেন মাইন্ডে আমি কাজ করা পছন্দ করি, এবং এরকম যদি কোনো আইডিয়া আসে অবশ্যই করব। ক্যারিয়ারের পর্যায়ে এসে এখন কি খুশি হচ্ছেন যে বেছে বেছে কাজ করবেন, ফিক্সড এই ধরনের কাজ করব বা এই ধরনের কাজগুলো করব না, এরকম সিদ্ধান্ত কি এসেছেন? বরাবরই তাই হয়, বেছে বেছেই কাজ করা হয়, বেছে বেছেই কাজ করে এসেছি এবং ভবিষ্যতেও তাই করার ইচ্ছে রাখি। কখনো কখনো আমাদের যে জিনিসটা বেছে নিচ্ছি সেটা কখনো কখনো হয়তো দর্শকের সঙ্গে কানেক্ট করে না, আর কখনো করে। এটাই এই ফিল্ম বিজনেসের এটাই নিয়ম, মুখ্য নিয়ম। তো আমরা কখনো ভুল হয়ে থাকি কিছু জিনিস বেছে নেওয়াতে, কখনো জীবনের ক্ষেত্রেও তাই হয়। আমরা কখনো হয়তো কোনো জামা প্যান্ট কিনলাম, হয়তো পছন্দ করে কিনলাম, পরে দেখলাম যে না পছন্দ হচ্ছে না, এটাও হতে পারে। সিনেমার ক্ষেত্রেও তাই, কিন্তু বেছে বেছে করা, কারণ আমি জানি যে যেই মানুষরা এত বছর ধরে ভালোবেসে এসেছে তাদের একটা প্রত্যাশা থাকে, তারা জানে যে জিতের সিনেমা মানে, বা যে কোনো সুপারস্টারে যদি সিনেমা এসে, শাকিব হোক, আমির খান হোক, আর শাহরুখ খান, আর ঋত্বিক রোশন, আর হুএভার, বা সলমান খান, হোয়াট এভার, তো প্রত্যেকের একটা রেপুটেশন আছে। যত টাইম স্পেন্ড করে তত রেপুটেশন থাকে, তত ব্যবসাটাকেও বুঝতে বেশি শেখে, এই ফর্মটাকে, আর্ট ফর্মটাকে। তো বেছে বেছে করার ইচ্ছেটা তো বরাবরই থাকবে, সবসময়ই থাকবে। আবার ফিরে আসছে আপনার বাদশা ডন সিনেমায়, আপনি প্রথমে বলছিলেন যে এখানে একটা ঈদের গান আছে। আমি কালকে আপনার সাথে অনেকক্ষণ আমার আলোচনা হয়েছে, তখনই সেই গানটা নিয়ে বলেছিলেন, এবং কালকে যে মিট দ্য প্রেস চলে সেখানেও বলেছেন। তো এখনো প্রশ্ন হচ্ছে যে এই যে গানটা আপনি করেছেন, সেখানে গানটা ছাড়া, এটা তো শুধু ঈদকে সামনে রেখেই এই গানটা আপনাদের ভাবনা এসেছিল, কালকে এটা বলেছিলেন। হ্যাঁ, ঈদের সময় রিলিজ করছে, আমরা ঈদকেই লক্ষ্য করে সিনেমাটা বানানো শুরু করেছিলাম। ডেফিনেটলি অনেকদিন ধরে মাথায় ছিল এই সিনেমা তৈরি করব, কিন্তু কোন সময় এলে বেশি মানুষের কাছে এত ভালো সিনেমা, একটা এন্টারটেইনিং সিনেমা পৌঁছবে, এত একটা বিনোদনের সিনেমা সেটা পৌঁছবে, তো যার ফলে আমরা ঈদ ডিসাইড করেছিলাম। এবং একটা গানের সিচুয়েশন ছিল সেখানে, পরিচালক এবং প্রযোজক, আমরা সকলে মিলে বসে আলোচনা করেছিলাম যে ঈদের একটা গান হলে ভালো হয়, কারণ ঈদের সময় মানুষ চাইবে যে সেই উৎসবের যদি কোনো কানেক্ট পায়, তো সেটা ছিল। আর আমার বেশ ভালো লেগেছে ঈদের গানটা শ্যুট করতে। আমি যখন শ্যুট করছিলাম আমি খুব এনজয় করছিলাম গানটাকে শ্যুট করতে, কারণ আমি জানি যে দর্শক যখন সেটাকে দেখবে, আমি যদি এনজয় করি তাহলে দর্শকও এনজয় করবে। একটা প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ না, আমি বাদশা ডনে আবার যদি ফিরে যাই, সেটা হচ্ছে যে তাহলে ঈদের সাথে শুধু গানটা ছাড়া কি আর কোনো অনুষঙ্গ নেই? ঈদ নিয়ে না, ডেফিনেটলি নয়, কিন্তু সিনেমাটা কমপ্লিটলি যে প্রমিসটা করছে সেটা হচ্ছে বিনোদনের প্রমিস, এন্টারটেনমেন্ট ভরপুর আছে, অনেক আছে। কিন্তু আমরা যতদূর জানি, আমরা যেহেতু সিনেমাটা এখনো হচ্ছে মুক্তি পায়নি, হলে দেখিনি, কিন্তু আমরা যতদূর জেনেছি যে গানে দুই দেশে মুক্তির জন্য সিনেমাতে কিছু হচ্ছে দুই দেশে আলাদা আলাদা শুট নেওয়া হয়েছে। একটু আপনার মুখে একটু আলাদা শুট করা হয়নি, আলাদা শিল্পী হয়েছে, আলাদা টেকনিশিয়ান, দুই দেশেরই শিল্পী আছে, দুই দেশের টেকনিশিয়ান আছে, এবং এমনভাবে গল্পটাকে রাখা হয়েছে যাতে কালচারালি দুটো দেশই কানেক্ট করতে পারে। তো এর বাইরে আলাদা করে আমার মনে হয় না কিছু একটা আছে। দর্শকের জন্য যদি কিছু বলতেন, আচ্ছা দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। সবসময় খুব এনজয় করেছি আপনাদের সকলের ভালোবাসা। আমার মনে হয় একজন পারফর্মার, একজন ট্যালেন্ট, সে যেই থাকুক না কেন, বিশ্বের যে কোনো অংশে থাকুক না কেন, তারা সকলেই তাদের প্রতিভা, তাদের ট্যালেন্টটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই পরিশ্রম করতে থাকে। আমিও সেইভাবে পরিশ্রম করেছি। আশা করি এই সিনেমা বাদশা দ্য ডন আপনাদের এই ঈদের উৎসবের সময়, ঈদের আনন্দের মাঝখানে বাদশা দ্য ডন আনন্দটাকে আর একটু বাড়িয়ে তুলবে। তাই বাদশা দ্য ডন দেখবেন, এবং আপনারা যে আন্তরিকতা দিয়েছেন, যে ভালোবাসা দিয়ে এসেছেন, সেটা আমার বিশ্বাস যে এটা ফিল্মের সাথে সাথে জীবনের প্রতিটা পদক্ষেপের সাথে সাথে এই ভালোবাসাটা বাড়তে থাকবে। আমার পক্ষ থেকে আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। লাভ ইউ অল, গড ব্লেস ইউ, অ্যান্ড ঈদ মুবারক ইন অ্যাডভান্স। ভালো থাকবেন, সকলের সঙ্গে ঈদটা খুব সুন্দরভাবে আনন্দের সঙ্গে সেলিব্রেট করবেন। যেটা আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, আমাদের দেশে আসার জন্য শুভেচ্ছা, ঈদের কোন সিনেমায় অভিনয় করার জন্য শুভেচ্ছা, এবং আগাম ঈদ মোবারক। দর্শক, আনন্দ আড্ডায় আমরা ছিলাম
দুই বাংলার বর্তমানে জনপ্রিয় অভিনেতা, নায়ক, হিরো জিতের সাথে। তাই জিৎ বলছিলেন তার আসছে ঈদে সিনেমা বাদশা দ্য ডন নিয়ে কথা, আমাদের দেশের চলচ্চিত্র নিয়ে কথা এবং সে দেশের চলচ্চিত্র নিয়ে কথা এবং শুটিং অভিজ্ঞতা নিয়ে। দর্শক, আমরা এখানেই শেষ করছি আজকের আনন্দ আড্ডা। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে।